16,000, 18,000, 20,000 টাকা তাদের দেশের তখন রাজ্যের অর্থনীতি আলাদাভাবে চলতে পারে না। কাজেই রাজ্য মহারাষ্ট্র, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গার মধ্যে কি করে তারা আমাদের রাজ্যে ফিরে আসবে, কিন্তু ওখানে তাদের 7,000 খরচ হয়। আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার প্রয়োজন অনুসারে তার উৎপাদন হয় না তা নয়। পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য থেকে শুরু করে এটা ওষুধ হোক, কৃষকদের সার হোক, কীটনাশক হোক, সবকিছুতে আমাদের দেশের মধ্যে সে উৎপাদনের সুযোগ সেখানে আছে। কিন্তু এটা উৎপাদিত হলেও কেন সেটা আমরা ধরতে পারছি না? কেন কৃষক বা সাধারণ মানুষ তার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারছে না? এর কারণ তো এই কমলনগরের দোকানদার, এটা মুদি দোকানদারই হোক, স্টেশনারি মালের দোকানদারই হোক, অন্য বাজে মাল বা যে কোনো কিছুর যারা এখানে খুচরা বিক্রেতা তারা সেই হন, পুরো টাকা আমাদের কাছে আসে, তারাই আজকে বলছে সংযম করো। তাদের কাছে আবেদন করব, ঠিক আছে অবরুদ্ধ আপনারা কথা বলতে পারেন না, সবাই সামনে আসতে পারেন না, তাহলে প্রত্যক্ষ সমর্থন অথবা পরোক্ষ সমর্থন বাইরে থেকেই সমর্থন করুন। সিপিআইএম এর কর্মীরা এগিয়ে যাবে। এত যে ভাঙচুর লুটপাট হয়েছে, সিপিআইএম কে আটকে রাখা যাবে না। এটা কোথাও হয়নি, এখনো পারবে না। আমরা এগিয়ে যাব। আপনারা যারা সামনে আসতে পারছেন না, আপনারা পেছন থেকে আমাদের কর্মীদের সাহায্য করুন। এই সরকারকে আমরা রাজ্য থেকে উৎখাত করে দেব, শান্তির রাজ্য আবার প্রতিষ্ঠা করব। এই কথা বলে আমার আলোচনা নির্দল আছে, তারা চিন্তা করে আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাবো, বড় করব, গ্যাস, পেট্রোল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, কাজে এক অসহনীয় অবস্থা। তার সাথে কৃষি, শিল্প, সমস্ত কিছু আমাদের রাজ্যে একটা। কমরেড রতন সাহা আমাদের পার্টির সুনামরা মহকুমা কমিটির সম্পাদক এবং ত্রিপুরা বিধানসভায় আমাদের উপ দলনেতা কমরেড শ্যামল চক্রবর্তী। আমি যখন বৃদ্ধ হয়ে যাব, কাজ করতে পারবো না, আমার বাচ্চা আমাকে খাওয়াবে। এটাই তো মানুষের সন্তান, ছেলে বা মেয়ে সন্তান আমাকে ভবিষ্যতে দেখবে না। 60 বছর বয়সে যখন বাড়িতে আসবে তারা, তখন তার অন্য কিছু করবে, তাহলে সে কোথায় যাবে? প্রতিটা বাবা মা এখন জানানো হয়, বুঝানো হয় আমেরিকার সাথে ইরানের যুদ্ধ, হরমুজ প্রণালী দিয়ে এই তেলবাহী জাহাজ আসতে দেওয়া হচ্ছে না, এ কারণে তেল আসছে না। এখন যদি একটা চুক্তি হচ্ছে, আগামী দিনে একটা আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু কি হবে আমরা এখন জানি না। যুদ্ধ কার মধ্যে? আমেরিকা আর ইরানের মধ্যে। যুদ্ধ তো না, একতরফা আক্রমণ ইরানের উপরে, অন্যায় আক্রমণ। তারপরও এই যুদ্ধ হওয়া সত্ত্বেও ভারতবর্ষের তেলের জাহাজ আসতে কোনো বাধা হওয়ার কথা ছিল না। সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, পত্রিকায় হাতের মুঠোর মধ্যে এখন সারা পৃথিবীর খবর পাওয়া যায়। সে খবর আসছে চীন আমাদের দেশ থেকে বহুগুণ বেশি তারা এই
মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল, তারা তেল ব্যবহার করে। পাকিস্তান তারা তেল ব্যবহার করে, বাংলাদেশও তেল ব্যবহার করে, কিন্তু চীনের এই তেলের সংকট হয়নি, পাকিস্তানের তেলের সংকট হয়নি, তাদের জাহাজ আটকানো হয়নি, ভারতের জাহাজ আটকানো হচ্ছে। কেন? আপনি জানেন, গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে একতরফা আমেরিকা এবং ইসরায়েল ওইদিকে প্যালেস্টাইনের উপরে আর ইরানের উপর আক্রমণ শুরু করে। তার দুদিন আগে যে ইসরায়েল সারা পৃথিবীর কাছে একটা নরঘাতক, শিশুঘাতক, একটা অপরাধী হিসেবে চিহ্নিত, সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই পৃথিবীর 1.5 শতাধিক দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এরকম একজন অপরাধী, যে দেশে অতীতে আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী সে দেশ সফর করেননি, সরকারিভাবে আমাদের দেশের কোন মন্ত্রী সে দেশে যাননি। আর এই ফেব্রুয়ারি 28 তারিখের দুদিন আগে নরেন্দ্র মোদী সাহেব সেখানে গিয়ে, ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে সেখানে তিনি পুরস্কার গ্রহণ করছেন। আর সে পুরস্কার পাওয়াতে আপ্লুত হয়ে গদগদ ভাবে বলছেন, ইসরায়েল তো আমার ফাদারল্যান্ড, আমাদের পিতৃভূমি। এই ভারতবর্ষের কি উত্তর ভারতের, কি দক্ষিণ ভারতের, কি পশ্চিম ভারতের, কি আমাদের পূর্ব ভারতের, হিন্দু বা মুসলিম, শিখ বা খ্রিস্টান, কোন ভারতীয় পিতৃদেব ইসরায়েলে ছিলেন, ইহুদি ছিলেন, আমরা জানি না। দেশের যারা পাইকার, যারা আড়তদার, তাদের কোনো ভূমিকা থাকে না, কথা বলছি না, কিন্তু মূল ভূমিকা দেশের সরকারের অর্থনৈতিক নীতি, দেশের সরকারের এই দেশের কৃষি সম্পর্কে, শিল্প সম্পর্কে, এই দেশের আমজনতা সম্পর্কে, সামগ্রিকভাবে এই দেশের 140 কোটি মানুষ, তাদের জীবন জীবিকা সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই কারণে জিনিসপত্রের দাম বাড়ে বা কমে, কখনো তার কৃত্রিম অভাব তৈরি করা হয়, কখনো আকাল হয়, কখনো সংকটে তৈরি হয়। এবং এগুলো দেশের যদি বুর্জোয়া সরকার থাকে এবং সে বুর্জোয়া যদি স্বৈরাচারী হয়, আজকে আমাদের দেশে নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার এই ঘটনা, এটা আরো ব্যাপকতর, আরো বেশি জনগণের সংকট তৈরি করার ক্ষেত্রে দিয়ে সেই ভূমিকা গ্রহণ করে। আমি সব কথা বলছি না, সব কথা বলার সুযোগ বিস্তারিত ভাবে এখানে নেই। একটা শুধু উদাহরণ দিচ্ছি, কেন আজকে আমাদের দেশে পেট্রোলের দাম মহঙ্গা, ডিজেলের দাম মহঙ্গা, রান্নার গ্যাস আকাল হচ্ছে। এটা রুখিয়া থেকে হোক বা বরমোড়া থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস, বা ওই আমাদের হলদিয়া বন্দর থেকে চিটাগাং বন্দর হয়ে আপনাদের এখানে শ্রীমন্তপুর দিয়ে আজকেও আসার পথে দেখেছি আমি,
চিটাগাং বন্দর হয়ে দেশের অনেক ক্রেতার বড় বড় ট্যাঙ্কার এসছে, এগুলোর দাম বাড়ছে। আমরা জানি আমাদের দেশে কিছু তৈল খনি আছে, অর্থাৎ পেট্রোলিয়াম খনি আছে, তা দিয়ে আমাদের চাহিদার মাত্র 10 থেকে 15 ভাগ মেটে। বাকি 80-85 ভাগ আমাদের জোগাড় করতে হয় বিদেশ থেকে, আর তার বহুল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, ইরান থেকে, কাতার থেকে, ওমান থেকে, সৌদি আরব থেকে। তো স্বাভাবিক বিদেশ থেকে এরকম অশোধিত তেল নিয়ে এসে এখানে তার শোধন করে পেট্রোল, ডিজেল, কেরোসিন, মোবিল, সার, আলকাত্রা ইত্যাদি তৈরি হয়। এই কটা দিনে এগুলি খুব মাঙ্গা এবং সরকার নিশ্চিত করতে পারছে না এর দাম কবে কমবে, তো প্রশ্ন ওঠে না। কবে এই দাম একটা স্থিতিশীল হবে? লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।